এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি ভার্সেস সুপ্রিম কোর্ট, অর্থাৎ এসএসসি এবং সিবিআইয়ের যে তথ্য সুপ্রিম কোর্টে পেশ করা হচ্ছে সেই তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কি মতামত সেই সব নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আপনারা জানেন যে এর আগে 10ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন ছিল। সেই দিন এসএসসির পক্ষ থেকে জানানো হয় যে আমাদেরকে আরও সময় দেওয়া হোক, আমরা হলফনামা পেশ করব। আগে একবার হলফনামা পেশ করেছে এবং তারপরে আবার সময় চেয়েছে। তারপরে তারা হলফনামায়, যেটা তাদের পোর্টালও আছে, তাদের পোর্টালকে কে বিশ্বাস করে জানি না, আমি তো বিশ্বাস করি না ওদের পোর্টালকে, এসএসসির পোর্টালকে, কারণ ওদের পোর্টালের কোনো ঠিক ঠিকানা নেই, এক এক সময় এক এক রকম তাতে নিউজ। তো যাই হোক, সেই পোর্টালে দেখা যাচ্ছে যে নতুন করে একটা লিস্ট প্রকাশিত হয়েছে, কোথায় কতজন র্যাঙ্ক জাম্প করেছে, কোথায় হচ্ছে তালিকা যখন মেয়াদ উত্তীর্ণ প্যানেল, সেই প্যানেলে চাকরি দেওয়া হয়েছে। তাহলে প্রথমবার হলফনামা দেওয়ার সময় সেগুলো কোথায় ছিল? প্রথমবার যখন হলফনামা জমা দেওয়া হলো সুপ্রিম কোর্টে, তখন এসএসসি এগুলো দেখতে পাইনি। সব একবারে ফাইনাল না করে নিয়ে আগে একটা হলফনামা, পরে আর একটা হলফনামা। যদি সুপ্রিম কোর্টের কাছে এইরকম বারবার বিভিন্ন রকম তথ্য যায় তাহলে কি হবে? ওখানে কি খেলা করা হচ্ছে নাকি? তাহলে প্রথমে যখন হলফনামা চাওয়া হয়েছিল কোর্টের পক্ষ থেকে, তখনই ভালো করে কেন দিতে পারলো না? বা যদি না পারে তখন সময় চাইতে পারতো যে আমরা এখনো তৈরি করে পারিনি, আপনাদেরকে পরে আমরা হলফনামা দেবো, কিছু সময় দেওয়া হোক। একটা দেওয়ার পরে আবার সময় চেয়ে আবার নতুন। তো যাই হোক, এখন কার কথা বিশ্বাস করবে সুপ্রিম কোর্ট সেটা তো ভবিষ্যৎ বলবে। আবেদন অনুযায়ী দেশের সর্বোচ্চ আদালতে হলফনামা কিন্তু জমা করলো স্কুল সার্ভিস কমিশন। এদিকে চাকরি প্রার্থীদের মতে, যারা আন্দোলনরত চাকরি প্রার্থী, তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এটা আন্দোলনের চাপেই এসএসসি বাধ্য হয়েছে হলফনামা পেশ করতে, এটা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যাও কিন্তু কমানো হয়েছে এই যে নতুন হলফনামা, যে কথা আমি আগেও বললাম যে এখানে র্যাঙ্ক জাম্প করা হয়েছে বা একজনের নাম দুবার, তারপরে হচ্ছে আপনার প্যানেলে যে মেয়াদ উত্তীর্ণ, সেই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি দেওয়া হয়েছে, সেইগুলো কিন্তু জাস্টিফাই পরে করা হয়েছে। কথাটা হচ্ছে এই জাস্টিফিকেশন আগে করা হলো না কেন? এটাই হচ্ছে মেন প্রশ্ন। যে যদি আগে করা হতো তাহলে এতদিনে নিশ্চয়ই রায়দানটা হয়ে যেত, এতদিন সব সমস্যার সমাধান হয়ে যেত। তাহলে তখন জাস্টিফিকেশন করা হলো একরকম, এখন আর এক রকম, এরপরে দুদিন পরে দেখা যাবে আবার আর এক রকম হচ্ছে। তো যাই হোক, কে একজন আমাকে জানালো যে এরকম যদি আরো কয়েক বছর বা চলে যায়, তারপরে জাস্টিফিকেশনে দেখা যাবে যে অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা 0-তে এসে দাঁড়িয়েছে, 0। তাই এই কথা অবাস্তব খুব একটা লাগছে না। এখন আরো যদি 2-1 বছর সময় দেওয়া যায় তাহলে এসএসসি পরের পোর্টালে আবার তাদের পোর্টাল, কিসের পোর্টাল? ওই যে পোর্টাল আপনারা জানেন, এসএসসি পোর্টাল, সেই পোর্টালে তারপরে প্রকাশিত হবে যে অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা 0। হতেই পারে, আমরা দেখতেই পারি এরকম র্যাঙ্ক জাম্প করা, প্যানেল উত্তীর্ণ, আগে চোখে দেখা যায়নি, এখন চোখে দেখা যাচ্ছে। তো যাই হোক, বিভিন্ন রকম কন্ট্রোভার্সি এখানে রয়েছে। জানিয়ে রাখি, 5,303 জন এখন কিন্তু হয়েছে, আগে ছিল 5,485 জন, তো কমে গিয়ে এটা হলো। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আপনারা জানেন যে যারা হচ্ছে আন্দোলনরত চাকরি প্রার্থী তাদের এই সাধারণ সম্পাদক একটা ঐক্য মঞ্চ আছে, তার সাধারণ সম্পাদক মাননীয় কিঙ্কর অধিকারী, তিনি কিন্তু বলেন কলকাতার ওয়াই চ্যানেলে রাত দিন অবস্থান থেকে নানাভাবে লাগাতার লড়াইয়ের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত এসএসসি সুপ্রিম কোর্টের কাছে অযোগ্যদের তালিকা পেশ করলো। এর ফলে কি হতে হয়? এর ফলে যে আমাদের যে চাকরি পাওয়ার পথটা, যে যারা হচ্ছে অযোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি যাওয়া এবং যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি পাওয়ার পথটা অনেকটা কিন্তু প্রশস্ত হলো বলেই মনে করছেন ওনারা চান যে প্রকৃত যোগ্যরা সসম্মানে বিদ্যালয়ে পুনর্বহাল হোক। অনুমানের ভিত্তিতে কোনোভাবেই পুরো প্যানেল বাতিল করা চলবে না। দুর্নীতির সঙ্গে যুক্ত যারা, তাদেরকেই কঠোর শাস্তি দিতে হবে, এমনটাই কিন্তু জানান কিঙ্করবাবু। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।